কারো হাতের লেখা অবিকল অনুকরণ করতে চাইলে সাহায্য করবে বিশেষ এক কম্পিউটার সফটওয়্যার। লিপি কম্পিউটারে প্রিন্ট করা হলেও খালি চোখে মনে হবে সবটাই লেখা হয়েছে কলম ঘুরিয়ে। কেবল অনুবীক্ষণ যন্ত্রই ধরতে পারবে আসল রহস্য। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। খেলা মাঠে হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রূপাজিৎ। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। তামিমের বাড়িওয়ালার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ, জঙ্গির দেহ নিতে রাজি নয় কেউ। কেরির কাছে বঙ্গবন্ধুর খুনিকে চাইবে ঢাকা, সন্ত্রাসবাদ দমনের সহায়তায় আগ্রহী ওয়াশিংটন। চোটের কারণে 3 সপ্তাহ মাঠের বাইরে তামিম, ইংল্যান্ড সিরিজে থাকার আশা বিসিবি। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে কেরির সফর। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত 3 জঙ্গি সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানায় রোববার মামলাটি করে পুলিশ। ভাড়াটিয়া তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিককে আটক করা হয়েছে। এছাড়া পাইকপাড়ার আরেক বাসায় অভিযান চালিয়ে এক শিবির নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় জঙ্গিরা বাসা ভাড়া নিয়েছিল চলতি বছরের 2 জুলাই। 3 জঙ্গি নিজেদের ওষুধ কোম্পানির চাকরিজীবী পরিচয় দেয় বাড়িওয়ালাকে। তবে এদের মধ্যে একজন নিয়মিত বাইরে যাতায়াত করলেও অন্য 2 জন থাকতো আড়ালে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য দেয় বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান। তবে ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য না দেয় তাকে আটক রাখে পুলিশ। না, বাড়িওয়ালাকে তো অ্যারেস্ট করা হয়েছে। যারা বাড়ির মালিক আছে অন্তত ওনারা যদি একটু কনসাস হন, একটু যদি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমার বিশ্বাস যে এই ধরনের যারা আস্তানা গাড়ার চেষ্টা করে আমরা এটা আগে থেকেই সকলকে সাথে নিয়ে প্রতিরোধ করতে পারবো। শনিবার অভিযান চলাকালে একই এলাকায় আরেকটি বাসা থেকে পালিয়ে যায় 4 যুবক। পরে স্থানীয়দের সহায়তায় ইব্রাহিম খলিল সোহেল নামে ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জিহাদি বই জব্দ করা হয়। তবে পলাতক অন্য 3 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাইকেল লইয়া যাইতেছে এই ঘটনার দৃশ্য দেখতে হ্যাঁ আমার বাইর বউ ডাক দিছে, স্যার শুনে যান হ্যাঁ হুনই নেই গেছে গা হ্যাঁ সেই পর্যন্ত আর হয় নাই। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত করা হয়। এ সময় ডিএনএ টেস্টের জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় চিকিৎসক। নিহত 3 জঙ্গির মধ্যে কানাডিয়ান নাগরিক তামিম, যশোরের রাব্বি ও আরেকজন ধানমন্ডির তাওসিফ বলে ধারণা পুলিশের। তবে তাওসিফের ধানমন্ডির বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। গুলশান অভিযানে নিহত নিব্রাস, শোলাকিয়ায় নিহত আবির এবং কল্যাণপুরে নিহত অর্কের ঘনিষ্ঠ বন্ধু এই তাওসিফ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, গত মার্চ মাস থেকেই নিখোঁজ ছিল এই 4 জন। তাওসিফ হোসেন ধানমন্ডি থেকে যে নিখোঁজ, তার সম্পর্কে আমরা পূর্বের তদন্তে যতটা জানি, সে যে এখানে একটা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে একটা স্কুল থেকে এ লেভেল পাশ করার পর পরবর্তীতে মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তামিম চৌধুরী নিহতের মধ্য দিয়ে জঙ্গিবাদের এক অধ্যায় শেষ হয়েছে বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এক মাস্টার মাইন্ড চাকরিচ্যুত মেজর জিয়াকে ধরতে তৎপর রয়েছেন তারা। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর মৃত্যুতে স্বস্তি জানিয়েছে তার নিজ এলাকা সিলেটের বিয়ানীবাজারের মানুষ। দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে তামিমের মরদেহ নিতে রাজি নন আত্মীয় স্বজন। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড় গ্রামের বাসিন্দা তামিমের বাবা শফি আহমেদ জাহাজে চাকরি করতেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সপরিবারে পাড়ি জমান কানাডায়। 30 বছর বয়সী তামিমের জন্ম, বেড়ে ওঠাও সেখানেই। তামিমের জঙ্গি সংশ্লিষ্টতা শুরু কিভাবে সে বিষয়ে কোনো তথ্য নেই পরিবারের কাছে। তার মৃত্যুর সংবাদেও নির্বিকার আত্মীয় স্বজনেরা। তামিমের মরদেহ নিতে চান না তারা। জি না, আমরা তো না করে দিছি। ফোন আইসলে কোন জায়গা থেকে ও ফাহিমার খাচ্ছিল ফাহিমরে আমরা তো আমরা এই লাশ করছি কেমন। তামিম সম্পর্কে তেমন কিছু জানেন না বড় গ্রামের লোকজন, বরং তার মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। আমাদের এলাকার মানুষ তার উপরে তুতু বলাইরা আজকে মনে কত মানুষ খুশি হয়েছে এটা শুনিয়া। এই জঙ্গিবাদকে সবাই নিন্দা জানাই এবং আমরা যেটা আমরা খুশি, মহা খুশি। অনেক জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে,
আমি যেটা জানছি আজকে যে আমরা অন্তত বিয়ানীবাজারবাসী কলঙ্কমুক্ত হইলাম, যে জঙ্গিবাদ যে ছিল শীর্ষস্থানীয় তাকে মারা হয়েছে আমরা শুনছি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের রায় দেওয়া হবে মঙ্গলবার। দুপুরে শুনানি শেষে আদেশ দেয় আপিল বিভাগ। এদিকে মীর কাসেমের মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ প্রসিকিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 5 সদস্যের বেঞ্চে প্রায় 2.5 ঘণ্টা মীর কাসেমের খালাস চেয়ে করা রিভিউ আবেদনের উপর শুনানি হয়। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ডালিম হোটেলে যে টর্চার সেল গড়ে ওঠে তা মীর কাসেমের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই গড়ে উঠেছে। সাক্ষীদের বক্তব্যে সেটাই উঠে এসেছে বলে আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান এ মামলায় প্রসিকিউশনের সমন্বয়হীনতার জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেই প্রসিকিউটর মামলা পরিচালনার ব্যাপারে অংশগ্রহণ করেছেন এবং প্রধান প্রসিকিউটর যিনি তাদের দায়িত্ব প্রদান করেছেন, এই কজনের ব্যাপারেই আদালতের একটি অভিমত ওনারা প্রকাশ করেছেন যে এদের এখানে থাকা উচিত না। এদিকে ডালিম হোটেলের টর্চার সেলে নির্যাতনের পর হত্যার ঘটনায় মীর কাসেমের সরাসরি সম্পৃক্ততা নেই দাবি করেছেন খন্দকার মাহবুব হোসেন। তিনি আদালতকে বলেন, ন্যূনতম সন্দেহ থাকলেও মৃত্যুদণ্ড মওকুফ করা উচিত। যেহেতু মীর কাসেম আলী সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রিন্সিপাল অফেন্ডার হিসাবে জড়িত, এটা প্রমাণ হয় না, সেই ক্ষেত্রে তাকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া আইনগতভাবে উচিত হবে না। রিভিউয়ের পর মীর কাসেম আলীর আর কোনো আইনি সুযোগ না থাকলেও রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করতে পারবেন। রাষ্ট্রপতি ক্ষমা না করলে বা মীর কাসেম ক্ষমা প্রার্থনা না করলে সরকারের নির্দেশ মতো দণ্ড কার্যকর হবে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরের সময় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রথমবারের মতো বাংলাদেশ সফরে সন্ত্রাসবাদ মোকাবেলা, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে জোর দেবেন কেরি। সংক্ষিপ্ত এই সফরে কাল সকালে ঢাকা আসছেন জন কেরি। ওবামা সরকারের শেষ সময়ে ঢাকা সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে গত কয়েক বছরে নানা টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকেরা। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলছেন, দুই দেশের মধ্যে সহায়তার সম্পর্ক জোরদার করতেই বাংলাদেশে আসছেন জন কেরি। তার এই সফরে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় পারস্পরিক সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে। আমরা সহযোগিতার অনেকগুলো প্রস্তাব দিয়ে রেখেছি। চলমান সহায়তা ছাড়াও নতুন কিছু প্রস্তাব রয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী তহবিল সহায়তার ক্ষেত্রেও বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। জন কেরি সফরকে ইতিবাচকভাবে দেখছে সরকার। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেয়া সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। যখনই আমাদের সাথে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার কোনো কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আলাপ আলোচনা হয়, তখনই কিন্তু আমরা এই রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে এই তাদের সাথে তাদেরকে সেই ব্যাপারটা জানাই এবং তাদের সাথে এই আলোচনা করি। এটা স্বাভাবিক যে তার ব্যাপারটা উঠে আসতে পারে। জাতির জনক হত্যার বিচার আমরা করেছি, বরং আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রে যে খুনিরা রয়েছে তাদেরকে যাতে আমরা আনতে পারি, সেইটা আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। মার্কিন মন্ত্রীর ঢাকা সফরটি হবে প্রায় 8 ঘণ্টার। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ বিরোধী রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সোমবার রাতে ঢাকা থেকে দিল্লিতে চলে যাবেন জন কেরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছে। নটা 16 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জনগণের অংশগ্রহণ বাড়াতে এখন থেকে সব প্রকল্প বিবরণী বাংলায় করার ঘোষণা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সরকারি কেনাকাটায় সরকারি বেসরকারি অংশীদারত্বের পর্যবেক্ষণ শীর্ষক এক আলোচনায় মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থাপন করা ব্র্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সহকারী প্রকৌশলী পর্যায়ে 30% পর্যন্ত অবৈধ অর্থে লেনদেন হয়।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ সময়ের অপচয় পুরনো সমস্যা। এতে বছর বছর এডিপিতে জমছে প্রকল্পের স্তূপ। সময় ও অর্থের এই অপচয় কমাতে সম্প্রতি জনগণের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। গঠন করা হয় 43 সদস্যের সরকারি বেসরকারি অংশীজন কমিটি। কমিটির 10ম সভায় তুলে ধরা হলো সিরাজগঞ্জ ও রংপুরের স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের জরিপের পর তৈরি করা বিআইজিডির প্রতিবেদন। এতে বলা হয়েছে নির্বাহী প্রকৌশলীরা প্রকল্পে জনগণের অংশগ্রহণ মেনে নিলেও সহকারী প্রকৌশলীরা এতে নাখোশ। আধিপত্য কমার আশঙ্কাই এর মূল কারণ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের লোকজনের সঙ্গে, সবাই না অবশ্যই, কন্ট্রাক্টরদের একটা কলিউসিভ নেক্সাস বা এক ধরনের সম্পর্ক আছে, অর্থের সম্পর্ক, সুবিধার সম্পর্ক। এইটাও এবং এইটা এই সিটিজেন্স এনগেজমেন্টের জন্য ডিসরাপ্টেড হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সচিবও মানছেন এই অভিযোগ। প্রকল্প বিবরণীর ভাষাগত সমস্যার বিষয়টিও তুলে ধরেন তিনি। আপনার ওখানে যে কাজগুলো হবে সে কাজগুলো জনগণকে উন্মুখ করবেন প্রতি 7 দিন পর, এভরি থার্সডে। এটা লোকাল ওয়েবসাইটে দিবেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকেরা প্রকল্প এলাকায় থাকেন না, এটি পুরনো অভিযোগ। ভাষাগত সমস্যা দূর করতে বাংলা ব্যবহারের ঘোষণা দেন তিনি। এখন থেকে প্রত্যেকটা প্রকল্প প্রণয়ন হবে বাংলায়। প্রত্যেক প্রকল্প পরিচালককে তিনি বিনা ছুটিতে, তিনি আমাদের অবহিত না করে তিনি এলাকা ছাড়তে পারবেন না, তিনি এলাকায় থাকবেন। সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমডি সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রকল্প শেষ করতে গড়ে নির্ধারিত সময়ের চেয়ে 3 বছর বেশি সময় লাগে। খরচ হয় 42 ভাগ অতিরিক্ত অর্থ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে, মানে এটা হলে আসলেই সম্ভবত যারা খোঁজ খবর রাখতেন না, এখন একটু তাদের জন্য ইজি হবে খোঁজ খবর রাখা যে কি হচ্ছে না হচ্ছে কোন একটা। এবং ভোক্তারা বা ওই প্রজেক্টের সাথে যারা জড়িত বা ওখান থেকে যারা বেনিফিশিয়ারি হবেন তারা হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন যেটা তাদের বোধগম্যের বাইরে ছিল। ইংরেজির হওয়ার কারণে হয়তো কিছু একটা ব্রিজ তারা পাচ্ছিলেন না। আমাদের প্রতিবেদক শাওন হাসনাত যেটি বলছিলেন যে প্রকল্প বাস্তবায়নে অর্থ আর সময়ের অপচয় পুরনো ঘটনা স্তূপ হয়ে যাচ্ছে। আমাদের প্রকল্প এডিপি থেকে মানে নেওয়া প্রকল্প যেগুলি পাশ হওয়া জমে আছে, কিন্তু সেই প্রকল্পগুলি বাস্তবায়ন করা যাচ্ছে না, কারণ সেই প্রকল্পের মধ্যে আসলে কি আছে সেটা জনগণের জন্য কতটুকু উপকার আসবে, জনগণের মধ্যে কতটুকু অংশগ্রহণ করবে। কারণ সেই সবগুলি প্রকল্পই বাস্তবায়িত করার ক্ষেত্রে অংশীজনদের সাথে বা আমরা যাকে ইংরেজিতে স্টেক হোল্ডার বলছি তাদের সঙ্গে একটি আলোচনার প্রয়োজন হয়, তাদের নিড অ্যাসেস করা দরকার হয়। সেগুলির ক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন সমস্যা এবং ইয়েগুলি রয়ে যাচ্ছে। মনে হয় যে এটা একটা ভালো সিদ্ধান্ত, কারণ বাংলাদেশে এটা আমি দেখেছি যে কোনো বিষয় যখন জনগণ পার্টিসিপেট করে, সেটা ছোট বড় হোক বা জঙ্গি ধরার মতো বিষয় বা পরিচয় বের করার মতো বিষয়, খুব তাড়াতাড়ি সেটাতে আসলে একটা পজিটিভ ইমপ্যাক্ট আমরা দেখতে পাই। আমার মনে হয় যে অবশ্যই সেই ইমপ্যাক্টই আছে। আরেকটি বিষয় আপনি যখন দেখেন যে প্রতিবেদনটির যে অংশটিকে আমার সবচেয়ে পছন্দ হয়েছে সেটার মধ্যে আপনি দেখবেন যে নির্বাহী প্রকৌশলীরা প্রকল্পে জনগণের অংশগ্রহণ মেনে নিলেও সহকারী প্রকৌশলীরা এতে নাকি আধিপত্য কমার আশঙ্কাই নাকি এর মূল কারণে। আধিপত্য, তাদের ইনফ্লুয়েন্স বা তাদের প্রভাবটা কিছুটা কমে যেতে পারে। আধিপত্যটা মানে এটা মানে আমাদের মনে সবচেয়ে প্রিয় জিনিস হয়ে দাঁড়িয়েছে, আধিপত্য বিস্তার করা। জনগণের জন্য কাজ, সরকারি প্রকল্প যেহেতু বলা হচ্ছে, না আমাদের মধ্যে জি সেটাতে অবশ্য জনগণেরই আধিপত্য থাকা উচিত। আমার মনে হয় যে রুবাইদের আধিপত্যই আমরা এখন মেনে নিই। খেলাধুলা খবরের জন্য বেশ কিছু খবর রয়েছে আমার কাছে, তবে একটা দুঃসংবাদ রয়েছে। মুহুয়া তামিম ইকবাল ব্যথা পেয়েছেন হাতে, 3 সপ্তাহের জন্য ব্যাট করতে পারবেন না এটা নিশ্চিত। বাকি ওনাকে হয়তো ইংল্যান্ড সিরিজ আমরা পাচ্ছি, ইংল্যান্ড সিরিজে বিসিবি আশা করছে আমরা পাচ্ছি। 3 সপ্তাহ আমি ব্যাট না করলেই ভালো, ওর ভালো খেলাগুলি জমে থাকবে। আশা করছি পাবো, যাই হোক খবরগুলো জানাবো। তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, আর যখন ফিরবো তখন আরো জানাবো। দিলশানের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে 227 রানের চ্যালেঞ্জ শ্রীলঙ্কার। ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং এ উইন্ডি। রাতে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা, দলে যোগ দেননি নেইমার। মাঠে 28 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল, বাঁ হাতের আঙ্গুলে চিড় ধরেছে তার। শনিবার অনুশীলনের সময় ব্যথা পান এই টাইগার ওপেনার।
রোববার এক্স-রে রিপোর্টে জানা যায় তার ইনজুরি সম্পর্কে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে তার সেরে উঠতে। ইংল্যান্ড সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বিসিবি। এই সময় ব্যাটিং অনুশীলন না করতে পারলেও ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে পারবেন তামিম। 30 সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংল্যান্ড, সিরিজ শুরু হচ্ছে 7 অক্টোবর। এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে এই রিপোর্টে প্লেয়ারদের তেমন কোনো বড় ধরনের ইনজুরিতে কেউ পড়ে না কন্ডিশনিং ক্যাম্পে। আনফর্চুনেট আজকে তো তামিম ইনজুরিতে পড়ে গিয়েছে, তো এখন দেখা যাক ফিজিও ফাইনাল রিপোর্টের পর আমরা বুঝতে পারবো যে কত সপ্তাহ খেলতে পারবে। সিরিজের তৃতীয় ওডিআইতে শ্রীলঙ্কার দেয়া 227 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 146। ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। গুনাথিলাকা ও কুশল মেন্ডিস ফেরেন অল্প রানে। দিনেশ চান্দিমালকে নিয়ে দলকে সামাল দেন তিনেকরাত্নে দিলশান। 42 রান করে ক্যারিয়ারের শেষ ইনিংসে আউট হন দিলশান। অনুপ্রান্তে চান্দিমাল সেঞ্চুরি করেন। 102 রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেবি। 49 ওভার 2 বলে 226 রানে অল আউট হয়ে যায় স্বাগতিক দল। অজিদের হয়ে অ্যাডাম জ্যাম্পা 3টি ও মিচেল স্টার্ক নিয়েছেন 2 উইকেট। 5 ম্যাচ সিরিজ এখন 1-1 সমতায় আছে। সিরিজের দ্বিতীয় টি-20তে ভারতের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 79। টস জিতে ক্যারিবদের ব্যাট করতে পাঠায় ভারত। শুরুতেই 7 রান করে ফেরেন এভেন লুইস। জনসন চার্লস করেছেন 43 আর সিমন্স করেছেন 19। যান্ত্রিক ত্রুটির কারণে আধ ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। প্রথম টি-20তে শনিবার উইন্ডিজের কাছে 1 রানে হেরেছে ভারত। 2 ম্যাচ সিরিজে সমতা আনতে জয়ের বিকল্প নেই। করেছেন 43 আর সিমন্স করেছেন 19। যান্ত্রিক ত্রুটির কারণে আধ ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। প্রথম টি-20তে শনিবার উইন্ডিজের কাছে 1 রানে হেরেছে ভারত। 2 ম্যাচ সিরিজে সমতা আনতে জয়ের বিকল্প নেই তাই ধোনির দলে। স্প্যানিশ প্রিমিয়ার লিগায় অ্যাওয়ে ম্যাচে আজ রাতে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 12:15। ফর্ম ও পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনা। তাদের বিপক্ষে সবশেষ 37 লিগ ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়েছে বিলবাও। অন্যদিকে বিলবাওর বিপক্ষে সবশেষ 6 ম্যাচে গড়ে 5টি করে গোল করেছে বার্সেলোনা। এই ম্যাচে নেইমার ছাড়া পুরো দলকেই পাচ্ছেন লুইস এনরিকে। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাট্রিকে রিয়াল বেটিসকে 6-2 গোলে হারিয়েছিল বার্সেলোনা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মোহা এবং খালেদ। ধন্যবাদ। জঙ্গিবাদ ঠেকাতে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি পদক বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। রপ্তানি পণ্য বহুমুখী করে বিশ্বব্যাপী নতুন বাজার সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। 2011-12 অর্থ বছরে সর্বোচ্চ রপ্তানি আয় করার স্বীকৃতি হিসেবে 113টি প্রতিষ্ঠান পেল জাতীয় রপ্তানি ট্রফি, যার মধ্যে 52টি স্বর্ণ, 37টি রূপা, 24টি ব্রোঞ্জ ট্রফি। ট্রফি ও সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। বেসরকারি খাতের উন্নতি ছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়, তাই সরকার বেসরকারি খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ব্যবসায়ীদের প্রতি তিনি শ্রমঘর ও শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানান। যত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, তারা কাজ করবে, পয়সা উপার্জন করবে, তারা ভালোভাবে জীবনযাপন করবে, তাহলে এই সন্ত্রাস জঙ্গিবাদ এদিক ওদিক আর তারা যাবে না। ওষুধ রপ্তানিতে বাংলাদেশ অত্যন্ত সফল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে 122টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। তবে রপ্তানিতে সীমিত পণ্যের উপর নির্ভরতা কমিয়ে তথ্য প্রযুক্তি সহ নতুন নতুন পণ্য সংযোজনের তাগিদ প্রধানমন্ত্রীর। খাদ্য প্রক্রিয়াজাত, কৃষি প্রক্রিয়াজাত, কৃষি পণ্য প্রক্রিয়াজাত এর একটা বিরাট মার্কেট কিন্তু রয়ে গেছে সারা বিশ্বব্যাপী। আমার নিজের দেশেও মার্কেট আছে। প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের আমলে হাওয়া ভবনকে কমিশন না দিয়ে কেউ ব্যবসা করতে পারেনি। আর দেশ যখন বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সুফল পাচ্ছে, তখন বিএনপি নানা ষড়যন্ত্র করছে। কারণ তখন একটা হাওয়া ভবন খুলে প্রতিটি কাজে হস্তক্ষেপ করা এবং হাওয়া ভবনের পাওনা বুঝিয়ে দিতে পারলেই, অর্থাৎ তাদের ভাগটা দিতে পারলেই ব্যবসা করতে পারবেন, নাহলে করতে পারবেন না। মুন্সিগঞ্জে নির্মাণাধীন গার্মেন্টস শিল্প পার্কের ব্যাপারে দেশের ব্যবসায়ীদের অনাগ্রহে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 2021 সালে দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা $60 বিলিয়ন, যার মধ্যে তৈরি পোশাক খাতেই $50 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যবসা বাণিজ্যে আরো সুযোগ সৃষ্টি করে দিয়েছি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষকে শুনানি করবে নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রমেও সন্তোষ জানিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর পদত্যাগ করেন গভর্নর আতিউর রহমান। সরিয়ে দেওয়া হয় ব্যাংক সচিব ও 2 ডেপুটি গভর্নরকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকে বড় ধরনের সংস্কারের ঘোষণাও দেন অর্থমন্ত্রী।
রোববার গভর্নর ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক করেন অর্থমন্ত্রী। অকার্যকর থাকা বেশ কিছু বিভাগকে সচল করা, উপদেষ্টা নির্ভরতা কমিয়ে আনা সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানান অর্থমন্ত্রী। সংস্কারের ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মক্ষমতা নিয়ে সন্তোষ জানান মন্ত্রী। নাম্বার অফ কনসালটেন্টস মাস্ট বি ড্রাস্টিক্যালি কাট। আর আজকেও আর একটা বললাম, দেয়ার আর লটস অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অফ ইন দি বাংলাদেশ ব্যাংক। অফিসিয়ালি কিন্তু একটাই প্রোগ্রাম আছে, কিন্তু আনঅফিসিয়ালি অনেকগুলো আছে, এইগুলা শুড বি কাট। তিনি জানান, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের মতো নিউ ইয়র্কেও শুনানি হবেই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ফেডারেল ব্যাংকের ওই শুনানিতে অংশ নেবেন একজন ডেপুটি গভর্নর। আমাদের ডেলিগেশন ফিলিপিন্সে আছে, যেটা উদ্ধার করার জন্য তারা গেছে, কিছুটা উদ্ধার করবে এবং এটা নিয়ে সম্ভবত এখন বোধহয় নিউ ইয়র্কে কোনো হিয়ারিং হতে পারে। আর্থিক খাতে লুটপাটে জড়িত কাউকেই ছাড় দেয়া হচ্ছে না বলেও দাবি করেন অর্থমন্ত্রী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কাকরাইলে বখাটে ছুরিতে আহত স্কুল ছাত্রী সুরায়া আক্তার রিশা মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকালে মারা যায় রিশা। এই ঘটনার পর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। 24শে আগস্ট রাজধানীর কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় 8ম শ্রেণীর শিক্ষার্থী রিশা। 4 দিন পর ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। রিশার বাবা জানান, রাজধানীর স্টান মল্লিকায় বৈশাখী টেইলার্সে প্রায় যেতেন রিশা ও তার মা। জামা বানানোর রসিদ থেকে ফোন নম্বর বের করে টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল রিশাকে ফোনে উত্ত্যক্ত করত। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে ওই যুবক স্কুলে যাওয়ার পথে রিশাকে উত্ত্যক্ত করতে থাকে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয় রিশাকে ছুরিকাঘাত করা হয়। ওর মা ওই টেইলার্সে কাপড় সিলাইতে দিত, তো ওখানে মোবাইল নাম্বার বাসার অ্যাড্রেস রাখে। তো ওই আমার মেয়েকে বুঝতে দেখছে ছেলে ওই নাম্বারটা নিয়ে বাসায় 5-7 মাস আগে বারবার ফোন করে ডিস্টার্ব করছে। যখন আমি জানতে পারছি তখন মোবাইল টোবাইল বন্ধ করে দিছি। এটা মারা হয়েছে মনে করেন আক্রোশ ছিল যে এই মেয়েটা হয়তো মনে করেন আমি সাড়া দিতেছি, ডাক দিতেছি, হয়তো আমাকে সাড়া দেয় না। ঘটনার পর বৈশাখী টেইলার্সে খোঁজ খবর নিতে গেলে সেখানে পাওয়া যায়নি ওবায়দুলকে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। ওবায়দুল তো আমার এখানে মাস্টারি করছে, কাটিং মাস্টার ছিল। এখান থেকে সে মোবাইল নাম্বার নিয়ে ওই মেয়েকে বিরক্ত করছে এরকম? সেটা আমি জানি না ভাই, মোবাইল নাম্বার নিয়ে কোত্থেকে পাইছে সেটা আমি বিরক্ত করছে সেটা জানি না। ফাঁকি দিয়ে ও যাইতো অন্য জায়গায়, সেই জন্য আমি চাকরিতে না করছি। ঘটনার পরদিন 25শে আগস্ট রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খানকে আসামি করে রমনা থানায় মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত তাকে আটক করতে পারেনি। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। নাগরিক প্রেম, সমাজ ও রাজনীতির কবি শহীদ কাদরীর প্রয়াণ। রাত 9:46 আমরা ফিরে এলাম। কেরির সফর, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। অতুল বলছেন, জন কেরি সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করছি। রায়ান বলছেন, বর্তমানে বাংলাদেশের জঙ্গিবাদ পরিস্থিতি থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত জরুরি। আব্দুল বলছেন, গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন যে অংশীদারিত্ব রয়েছে তা আরো শক্তিশালী হবে জন কেরি সফরের মধ্য দিয়ে। সাকিব বলছেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জন কেরির বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। শিবলু বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি আরো মজবুত করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ। কামরুল বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জন কেরির বাংলাদেশ সফর ঠিক হবে কি? ইকবাল বলছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের যে সকল সমস্যার মুখোমুখি হতে হয় তার সমাধান জন কেরি সফরের মধ্যে দিয়ে হবে বলে আশা করি। আহনাব বলছেন, মীর কাসেম আলীর বিচারের রায় এবং জন কেরির বাংলাদেশ সফর দুটি কাকতালীয় ঘটনা বলে মনে হচ্ছে। সজল বলছেন, স্বাগতম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। অরিন্দম বলছেন, মীর কাসেম আলীর বিচারের রায়কে প্রভাবিত করতে জন কেরির এই সফর। আহনাফ এবং অরিন্দমের মেসেজটা দিয়ে মহুয়া বলতে চাই যে আসলে জন কেরি এমন একটা সময় আসছেন যার আগে এবং পরে বেশ ঘটনাবহুল একটা সপ্তাহ কিন্তু আমরা পার করলাম। এবং আমরা গত সপ্তাহে একটা আলোচনা করছিলাম যে আসলে জন কেরি যখন নাইজেরিয়ায় ছিলেন তার ঠিক দুদিন আগেই নাইজেরিয়া সরকার ঘোষণা দিয়েছিল যে বোকো হারামের শীর্ষ দুজন নেতাকে তারা হত্যা করেছেন বা মারা গেছেন।
বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা। গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিমকে আমরা গতকালকে দেখেছি যে পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হতে, এবং ঠিক তার পরদিনই মীর কাসেমের রায়টা আসতে যাচ্ছে। খালেদ, আমার কাছে মনে হয় যে এইটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জন কেরির যে সফরের ঘোষণা বা সফরের যে সফর সূচি সেটি আসলে অনেক আগে থেকে ঠিক করা। বাংলাদেশের সরকার বা পুলিশ যদি এতটা পরিকল্পনা করে কোনো কিছু করতে তাহলে আপনার আমার ভয়ের আসলে কিছু বাংলাদেশের সফরটা মনে হয় না খুব আগে থেকে, ইন্ডিয়ার সফরটা আগে থেকে পরিকল্পনা না, ছিল। সেটা ঠিক আছে, খুব আগে থেকে বলতে 15-20 দিন 25 দিন অন্তত আগে থেকে। তো সেই সময় থেকে তামিমকে ধরে রেখে ঠিক সফরে আসার আগে আগে এটা ইয়ে করা মানে এটা একটু কঠিন কল্পনাই বটে। যাই হোক, আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। কবি শহীদ কাদরী আর নেই, নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বিকেল 5:30টায় মারা যান তিনি। 60-এর দশকে উত্তাল সময় নাগরিক এক কবি শহীদ কাদরী প্রেম ও রাজনীতিকে সাহিত্যের অনুষঙ্গ করে কবি নির্মাণ করেন নতুন ভুবনের কবিতা। উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, তিনি নিজের সময় নির্মাণ করেছেন, ধরে রেখেছেন শব্দের জাদুতে। তোমাকে অভিবাদন প্রিয়তমা পড়ে আর গান গেয়ে স্বপ্নজালন বলেছে প্রজন্মের পর প্রজন্ম। সক্রিয় ছিলেন 69-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধে। কবির দেহ দেশে আনার প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানিয়েছে তার পরিবার। কবির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্পিউটার বিজ্ঞানীরা এমন এক সফটওয়্যার তৈরি করেছেন যা দিয়ে যে কারো হাতের লেখা অবিকল লেখা যাবে। উদ্ভাবকেরা মনে করছেন ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আর প্রিন্টিং শিল্পে এই সফটওয়্যার বেশ কার্যকর হবে। হিজিবিজি হাতের লেখাও পরিষ্কার করবে এই সফটওয়্যার। প্লেটো থেকে শেক্সপিয়ার, সবার হাতের লেখা দিয়ে যে কোনো কিছু লেখা যাবে, এমনই এক সফটওয়্যার তৈরির কাজ করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। এতটাই অবিকল লেখা হবে যে হাতের লেখা বিশেষজ্ঞরাও বোকা বনে যাবেন। গবেষক টম হেইনেস জানান, শুধু ছোট একটা সমস্যা হলো লিপিটা কম্পিউটারে প্রিন্ট করা। কেবল মাইক্রোস্কোপ দিয়েই বোঝা যাবে এটা লিখতে কলম আর কালি ব্যবহার হয়নি। অনেক সময় কয়েকশো দলিলের মধ্যে একটি দলিল ভালো করে দেখার সুযোগ হয় না। কেউ যদি এই সফটওয়্যার ব্যবহার করে তার উইল প্রিন্ট করে তাহলে কেউ এটা জাল ভাবতে পারবে না। এটাই এর সবচেয়ে বড় সুবিধা। এর উদ্দেশ্য প্রতারকদের সাহায্য করা নয়, বরং ব্যাংকের জরুরি দলিলের খামে লেখা তার গুরুত্ব বোঝানোর জন্য। এছাড়া যারা হাতে লিখতে অক্ষম তাদেরও কাজে আসবে এই সফটওয়্যার। হিজিবিজি হাতের লেখাও স্পষ্ট করা সম্ভব হবে। শুধু যোগাযোগের ক্ষেত্রে সাধারণ কম্পিউটার আর সাধারণ লেখাই যথেষ্ট, তবে হাতের লেখার ক্ষেত্রে একটা স্বকীয়তা আছে। তাই অতিরিক্ত আবেগপ্রবণ কিছুর ক্ষেত্রে হাতের লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ এখনো চিঠি লিখতে পছন্দ করে। সহকর্মীদের হাতের লেখা স্ক্যান করে সেই একই হাতের লেখায় আরো অনেক কিছু লিখতে পারেন হেইনেস। এই প্রোগ্রামের নাম মাই টেক্সট ইন ইয়োর হ্যান্ডরাইটিং, অর্থাৎ তোমার হাতের লেখায় আমার শব্দ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব মস্কোয় আন্তর্জাতিক সামরিক সঙ্গীত উৎসবের কিছু ছবি দেখিয়ে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনের। শুভরাত্রি। Never mind. Go crazy. Up in the 70s, 80s, baby, I'm a bust to the death of me. No sanity left for me, middle fingers up to haters who slap on me. Oh no, you naysayers, you take it back. The stinking batters ain't having that.